আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর পর্ষদের টেস্ট পেপার থেকে তোমাদের মাধ্যমিকের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে জিওগ্রাফিতে যে সেটটা আছে পেজ নম্বর 200, সেখান থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই আমি তোমাদের বেথুন কলেজিয়েট স্কুল যেটা ছিল সেটা কিন্তু করে দেখিয়েছি, মানে 197 পেজের যেটা 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো করে দেখিয়েছি। আজকে কিন্তু তোমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে নরেন্দ্রপুর, যেটা নরেন্দ্রপুর স্কুল, সেটা থেকে কিন্তু 2 নম্বর যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আলোচনা করবো। আর তার সঙ্গে আমি বলে দেবো যে কোশ্চেনগুলোর অ্যান্সার, 2 নম্বরের কোশ্চেনগুলোর অ্যান্সার কেমনভাবে তোমরা লিখলে 2 নম্বরই পাবে। জিওগ্রাফিতে কিন্তু 2 নম্বর পেতে গেলে সহজে পাওয়া যায় না। 2 নম্বর পেতে গেলে বা 3 নম্বর পেতে হলে কী করতে হয় সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করতে থাকো। আর অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এইসব কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের সম্ভাব্য কোশ্চেন। আর জিওগ্রাফি থেকে এবং হিস্ট্রি থেকে, যারা হিস্ট্রি থেকে এখনও পর্ষদের টেস্ট পেপারের সলভগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে তার সলভগুলো কিন্তু করে দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখবে। আর এবিটিএ থেকেও কিন্তু সলভ করে দেওয়া আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে বলছি, তোমাদের কিন্তু পার্ট কোশ্চেন খুব থাকে, কারণ হচ্ছে 5 নম্বরের কোশ্চেন 3+2 এরকম করে কিন্তু কোশ্চেনগুলো থাকবে, তাই 2 নম্বরের কোশ্চেনগুলো ভালো করে দেখবে। চলো, 1 নম্বর কোশ্চেন বলছে নদীবাঁক কাকে বলে? নদীবাঁককে কিন্তু মিয়েন্ডারও বলা হয়। নদীবাঁক বা মিয়েন্ডার কাকে বলে? না, নদী মধ্য ও নিম্ন প্রবাহ বয়ে যাওয়ার সময় নদীর গতিবেগ কম থাকে, ফলে প্রবাহ পথে জলধারা বাধা পেলে সেই বাধা এড়িয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই আঁকাবাঁকা অংশকে নদীবাঁক বলে বা নদী বাঁধ বলে। ওই বেঁকে যাওয়ার সময় নদী বাঁকের এক অর্ধাংশ বাকি অর্ধাংশের মতো দেখতে হয়। তুরস্কের মিয়েন্ডারেসের নদীর নাম অনুসারে এই ভূমিরূপের নাম রাখা হয় কিন্তু মিয়েন্ডার। একে মিয়েন্ডার নদীও কিন্তু বলে। অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল সেটা দেখে না, ঝুলন্ত উপত্যকার সংজ্ঞা লেখো। না, ঝুলন্ত উপত্যকা কি না সংজ্ঞা দেখবো প্রথম। না, এই যে মিয়েন্ডার বললাম, মিয়েন্ডারে এটা দেবে, তার সঙ্গে কিন্তু মিয়েন্ডারের চিত্রটা ডান দিকে দেবে, তবেই কিন্তু 2-2 আশা করবে, না হলে কিন্তু নয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে ঝুলন্ত উপত্যকার সংজ্ঞা লেখো। অ্যান্সার দেখে নাও, ঝুলন্ত উপত্যকা কি? প্রধান হিমবাহ উপত্যকার ওপরে উপহিমবাহ উপত্যকাগুলির অবস্থানকে ঝুলন্ত উপত্যকা বলে। উদাহরণ হিসেবে কী দিতে পারি? না, হিমালয় পার্বত্য অঞ্চলে নরপর্বত থেকে নিচের দিকে কুবের নামে ঝুলন্ত উপত্যকা দেখা যায়। যেমন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে ইয়োসেমিতে উপত্যকায় অবস্থিত ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত মার্সেত নদীর নেভেদা জলপ্রপাত। তাহলে কি দিলাম? এখানে সংজ্ঞা দিলাম, উদাহরণ দিলাম, আর তার সঙ্গে কিন্তু ডান দিকে তোমরা অবশ্যই চিত্রটা দেবে, তাহলে কিন্তু 2-2 পাবে। 2 নম্বর কোশ্চেন কি বলছে? না, ওজোন স্তরের অবক্ষয় কাকে বলে? না, এই ঘটনাটি পৃথিবীর বায়ুমণ্ডলে হ্যালোজেন যৌগের বৃদ্ধির ফলে ঘটে থাকে। সিএফসি এবং অন্যান্য ক্ষয়কারী অন্যান্য যৌগসমূহকে ওজোন স্তর ক্ষয়কারী যৌগ হিসেবে কিন্তু অভিহিত করা হয়ে থাকে। ওজোন স্তর ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, যেমন হচ্ছে ইউভিবি তরঙ্গ, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশে বাধা প্রদান করে। এটাই কিন্তু ওজোন স্তর অবক্ষয় বলে একে। আর এই ওজোন স্তর অবক্ষয়ের জন্য দায়ী গ্যাসগুলো হচ্ছে সিএফসি, নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপর তোমার কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো কিন্তু ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস। অথবা দিয়ে যেটা ছিল দেখে নেবে অ্যালবেডো কি। না, অ্যালবেডো কি না, সূর্য থেকে পৃথিবীতে যে তাপ শক্তি এসে পৌঁছয় তার শতকরা 19 ভাগ বায়ুমণ্ডল প্রত্যক্ষভাবে শোষণ করে নেয় এবং শতকরা 47 ভাগ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আগত তাপ শক্তির শতকরা 66 ভাগ তাপ শক্তি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে। একে কার্যকরী সৌর বিকিরণ বলে। অবশিষ্টাংশ অর্থাৎ শতকরা 34 ভাগ যেটা থাকে সেটা তাপ শক্তির 25 ভাগ মেঘপুঞ্জ থেকে, আর 7 ভাগ হচ্ছে বায়ুমণ্ডল থেকে, এবং হচ্ছে 2 ভাগ ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে ক্ষুদ্র তরঙ্গ রূপে আবার মহাশূন্যে ফিরে যায়। এই 34 ভাগ সূর্য শক্তির পৃথিবীমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। পৃথিবী থেকে সূর্যরশ্মি প্রত্যাবর্তনের এই প্রাকৃতিক ঘটনাকে কিন্তু অ্যালবেডো বলে। অর্থাৎ পৃথিবীর গড় অ্যালবেডো হলো কিন্তু 34%। 3 নম্বর কোশ্চেন দেখবে, আর অবশ্যই কিন্তু বারবার বলে রাখছি এগুলো খাতায় নোট ডাউন করবে এবং নোট ডাউন করে ভালো করে পড়বে। 3 নম্বর কোশ্চেন, কম্পোস্টিং কাকে বলে? না, যে পদ্ধতিতে জৈব বজ্রগুলিকে আলাদা করে তাকে যন্ত্রের সাহায্যে চূর্ণ বিচূর্ণ করে ওই জৈব বজ্র পদার্থ ব্যাকটেরিয়ার দ্বারা বা জীবাণুর দ্বারা পচন ঘটিয়ে হিউমাস জাতীয় পদার্থে পরিণত করা হয়,
তাকে কম্পোস্টিং বলে। এর ফলে সৃষ্ট এই হিউমাস জাতীয় পদার্থ কিন্তু কম্পোস্ট বলে। এই কম্পোস্টিংয়ের প্রকারভেদটা দেবে। কম্পোস্টিংকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায় আমরা জানি। একটা হচ্ছে সবাত কম্পোস্টিং আর একটা হচ্ছে অবাত কম্পোস্টিং। সবাত কম্পোস্টিং কি তার সম্বন্ধে একটু দিয়ে দেবে না? বায়ুর উপস্থিতিতে জৈব পদার্থকে ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা বিশ্লেষণ ঘটানোর প্রক্রিয়াকে সবাত কম্পোস্টিং বলে। আর অবাত কম্পোস্টিং কাকে বলে? বায়ুর অনুপস্থিতিতে জৈব পদার্থকে ব্যাকটেরিয়া বা জীবাণুর দ্বারা বিশ্লেষণ ঘটানোর যে প্রক্রিয়া তাকে কিন্তু অবাত কম্পোস্টিং বলে। অথবা দিয়ে যেটা ছিল বিষাক্ত বজ্র কি, এটা আগের সেটেও পেয়েছি। যেসব বজ্র পরিবেশ ও জীবজগতের ক্ষতি করে তাদের কিন্তু বিষাক্ত বজ্র বলে। প্রকৃতি দেখব না, বিষাক্ত বজ্র জীব অবিশ্লেষ্য প্রকৃতির, কারণ হচ্ছে এগুলি জীব দ্বারা বিশ্লেষিত হয় না। উদাহরণ কি? ডিডিটি, প্লাস্টিক, কীটনাশক ইত্যাদি। 4 নম্বর কোশ্চেন, কারেওয়া কাকে বলে? না, কারেওয়া কাকে বলে সংজ্ঞা দেখে না। কাশ্মীর উপত্যকায় হ্রদের চারপাশে যে পলিমাটির স্তর সৃষ্টি হয়েছে তাকে কিন্তু স্থানীয় ভাষায় কারেওয়া বলে। উৎপত্তি কীভাবে হয় এভাবে দেখো, বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে হিমবাহ নদীর সঞ্চয় কার্যের ফলে কাশ্মীর উপত্যকায় এই মাটি সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য দেখে নেব। 1 নম্বর হচ্ছে এর উচ্চতা কত হয়? 100 থেকে 200 মিটার। এই মাটি জাফরান চাষের জন্য বেশ বিশেষ উপযোগী। ও কারেওয়া মূলত হচ্ছে ধাপযুক্ত ভূমিভাগ। এই ছিল কারেওয়া। আর অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, সামাজিক বনসৃজন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। প্রধানত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্য যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে অব্যবহৃত জমি বা পতিত জমিতে অরণ্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয় তখন তাকে কিন্তু সামাজিক বনসৃজন বলা হয়। সামাজিক বনসৃজনের জন্য যেসব ভূমি বেছে নেওয়া হয় সেগুলি হলো কি? খাল ও নদীর পাড়ের জমি। 2 নম্বর হচ্ছে রেলপথ ও সড়কপথের দুপাশের ফাঁকা জমি। 3 নম্বর হচ্ছে পুকুর বা দিঘির পাড়। 4 নম্বর হচ্ছে খনি এলাকা। 5 নম্বর হচ্ছে বিদ্যালয়, অফিস, ধর্মসংস্থান প্রভৃতির উন্মুক্ত ফাঁকা জায়গা। 5 নম্বর কোশ্চেন দেখে নেব। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর পরবর্তী যে স্কুলটা আছে সেটা কিন্তু আগামীকালই আমি তোমাদের দিয়ে দেবো, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। অনুসারী শিল্প কাকে বলে? না, কোনো প্রধান ও বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যখন তার চারপাশে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র সহায়ক শিল্প গড়ে ওঠে সেই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে কিন্তু অনুসারী শিল্প বলা হয়। অনুসারী শিল্প কথার অর্থ কি? না, অনু কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র জিনিস, আর অনুসারী শিল্প বলতে বোঝায় সারিবদ্ধভাবে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প। অনুসারী শিল্পের উদাহরণ কি? অনুসারী শিল্প আছে জানি আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে হলদিয়াতে পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প, যেমন হচ্ছে প্লাস্টিক তৈরি শিল্প, রং শিল্প, সার, সাবান, সুগন্ধি, আঠা ইত্যাদি শিল্পগুলি গড়ে উঠেছে। তাহলে অনুসারী শিল্প হলো সেই শিল্প যেই শিল্পকে কেন্দ্র করে কি ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলো গড়ে ওঠে, সেই শিল্পগুলিকেই বলা হবে অনুসারী শিল্প। অথবা দিয়ে যেটা দিয়েছে, বাগিচা ফসল কি? না, বাগিচা ফসল, বাগিচা বা বাগানের মতো করে বাণিজ্যের উদ্দেশ্যে যেসব ফসলের চাষ করা হয় তাকে কিন্তু বাগিচা ফসল বলে। 3-4টে বাগিচা ফসলের উদাহরণ দিয়ে দেবে। চা, কফি, রবার, আম, আনারস ইত্যাদি কিন্তু এগুলো বাগিচা ফসল। 6 নম্বর কোশ্চেন, সমোন্নতি রেখার সংজ্ঞা দাও। না, সমুদ্রপৃষ্ঠ থেকে সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রের ওপর যে বাঁকা রেখা দ্বারা সংযুক্ত করা সেই রেখাকে সমোন্নতি রেখা বা হচ্ছে সর্বোচ্চ রেখা বলে। যে মানচিত্রে ভূমিরূপের প্রকৃতি সমোন্নতি রেখার সাহায্যে দেখানো হয় তাকে কিন্তু সমোন্নতি রেখা মানচিত্র বলে। যেমন হচ্ছে কোনো পাহাড়, মালভূমি বা দ্বীপের বিভিন্ন উচ্চতার উপর দিয়ে অঙ্কিত সমোন্নতি রেখা দ্বারা উচ্চতা দেখানো হয়। অথবা দিয়ে যেটা দেওয়া ছিল না, সূর্য সমলয় উপগ্রহ বা হচ্ছে সান সাইক্রোনাস স্যাটেলাইট কাকে বলে? না, উত্তর থেকে দক্ষিণ মেরু কক্ষপথে সূর্যের সাথে আপাত কৌণিক সামঞ্জস্য রেখে যে সকল কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে পরিক্রমণ করে চলেছে তাদের কিন্তু সূর্য সমলয় উপগ্রহ বা সান সাইক্রোনাস স্যাটেলাইট বা উপগ্রহ কিন্তু বলে। উদাহরণ হিসেবে বলতে পারি ভারতের IRS সিরিজের স্যাটেলাইটগুলো, আর ফ্রান্সের হচ্ছে স্পট, আমেরিকার যুক্তরাষ্ট্রের ল্যান্ডসেট সিরিজের স্যাটেলাইট প্রভৃতি। আর বৈশিষ্ট্য হিসেবে কী দিতে পারি? না, সূর্য সমলয় উপগ্রহ এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে পৃথিবীর 2 মেরু তল বরাবর এগুলি হচ্ছে অবস্থান করে, আর এগুলি মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 700 থেকে 1000 কিলোমিটার উচ্চতায় কিন্তু অবস্থান করে। আর 3 নম্বর হচ্ছে পৃথিবীর 2 মেরুর নিকটবর্তী অঞ্চল বরাবর উত্তর থেকে দক্ষিণ এরা কিন্তু প্রদক্ষিণ করে। এই ছিল তোমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে নরেন্দ্রপুরে যে সেটটা ছিল সেটা কিন্তু করে দেখানো হলো। অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করবে, ভালোভাবে পড়বে। আর এক্সামকে তো বেশি দেরি নেই, দেখতে দেখতে আজকে হয়ে গেল 20 তারিখ, আর তোমাদের 11টি। আর সবাই তো জেনেই গেছো যে তোমাদের এক্সামের দিনটা চেঞ্জ হচ্ছে না, দিন কিন্তু একই থাকছে, চেঞ্জ হচ্ছে টাইমটা। 11টা 45-এর বদলে ওটা
হচ্ছে 9:45 থেকে। চলো সবাই ভালো করে মন দিয়ে পড়ো। আর আজকে এই পর্যন্ত। পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।